স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। নির্বাচিত সরকারের হাত ধরেই সংস্কার প্রক্রিয়ার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হতে পারে, এমনটাই মনে করছেন কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক। তারা কারণ হিসেবে বলছেন, কমিশনের বেঁধে দেয়া সময়সীমার মধ্যে রাজনৈতিক দলগুলো ঐকমত্য নাও হতে পারে, আর সেটা অস্বাভাবিক কিছু নয়। সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জরুরি যেসব ইস্যুতে ঐক্যমত হবে না সেসব সংস্কার কাজ শেষ করার দায়িত্ব নিতে হবে নির্বাচিত সরকারকে। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে আনতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারি মাসে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দফায় প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদাভাবে এবং পরবর্তীতে 30টি রাজনৈতিক দলকে নিয়ে 3 দিন বৈঠক করে কমিশন। তবে দফায় দফায় বৈঠকের পরও ঐকমত্য প্রতিষ্ঠায় কমিশনের দেয়া 166টি প্রস্তাবের মাত্র 42টিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা সংসদের উচ্চ কক্ষ গঠন, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, প্রধানমন্ত্রী নির্বাচন এবং তার মেয়াদকাল, এ ধরনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়েই একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। গবেষক এবং সমাজবিজ্ঞানীরা বলছেন, সরকার প্রধান আগামী জাতীয় নির্বাচনের যে সম্ভাব্য সময়ের কথা উল্লেখ করেছেন, তার আগে সমস্ত প্রস্তাবের সুরাহা হওয়া বাস্তবসম্মত নয়। কিছু সুপারিশ কিন্তু কল্পনাবিলাসী সুপারিশ আসছে, আবার কিছু সুপারিশ আসছে যেগুলো এই বিপ্লবের পরে রাষ্ট্র যখন মেরামত চলতেছে, এখানে এই সুপারিশের কোনো প্রয়োজন ছিল না, এই হাজার সুপারিশের কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজনটা ছিল একদম টু দ্য পয়েন্টে, একদম প্রাতিষ্ঠানিক জায়গাতে হিট করা। কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার যে একটা পদ্ধতিগত দিক, এই জায়গাতে তাদের একটা গন্ডগোল আছে বলে আমার মনে হয় আর কি। যদি নির্বাচনটা আপনি ফেব্রুয়ারিতে হয়, তাহলে আপনার হাতে যে সময় আছে, এই সময়ের মধ্যে আপনি 166টা বিষয়ে ঐকমত্যে যেতে পারবেন না। তারা বলছেন, যে বিষয়গুলোতে রাজনৈতিক মতপার্থক্য থাকবে সেগুলো পরবর্তী সংসদের জন্য রেখে দেয়া উত্তম। পার্লামেন্টের মধ্য দিয়ে এগুলো বাস্তবায়ন হবে, যেগুলোকে যে সরকার আসবে তারা মনে করবে বাস্তবায়ন করার যোগ্য, তারা করবেন। যদি এনসিপির সরকার আছে, অধিকাংশ বাস্তবায়ন হয়ে যাবে। বিএনপি সরকার আসলে কম বাস্তবায়ন হবে, তাই না? এটাই তো স্বাভাবিক। এটা নিয়ে টানা হেঁচড়া করলে আসলে তখন প্রশ্ন উঠবে যে এই সরকার কি জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে কিনা। তাদের মতে জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন কিংবা বিচার বিভাগ সহ অন্যান্য প্রতিষ্ঠানের সংস্কার কাজ বর্তমান সরকারই করতে পারে, তবে সংবিধান সংস্কারের কাজ ঐকমত্য কমিশন বা সরকারের নয়। সংবিধানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই ইউনূস সরকারের। সংবিধানে হাত দেওয়ার সরকার তো এটা না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। তাদের প্রধান কাজ হলো নির্বাচন করা এবং অবশ্যই একটা প্রধান কাজ সংস্কার নিয়ে আলাপ আলোচনা করা, বাট সমস্ত সংস্কার বাস্তবায়ন করা তাদের কাজ না। আমাদের সংবিধান, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের মুক্তিযুদ্ধ, এগুলোতে কেউ হাত দিতে পারবে না, এটা জনগণ করতে দেবে না। গবেষক এবং বিশ্লেষকরা বলছেন, ঐকমত্যে না পৌঁছানোর কারণে যদি সংস্কার প্রক্রিয়া বিলম্বিত হয় এবং এর কারণে নির্বাচন যদি পিছিয়ে যায়, তাহলে দেশে রাজনৈতিক সংঘাত বৃদ্ধির আশঙ্কাও তৈরি হতে পারে। মাসের মধ্যেই আসলে জাতীয় সংসদ তৈরি করতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, জাতির মুক্তি হবে না, উল্টো সেই নির্বাচনে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে, এমনটি মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শনিবার সকালে যশোরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, নির্বাচন যখনই হোক সেটা নিরপেক্ষ করার জন্য জামায়াতে ইসলামী সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত আছে, তবে সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। এই সরকারের হাতে নিরপেক্ষ নির্বাচন না হলে এ জাতির সামনে আসবে মহা দুর্যোগ। অন্তর্বর্তীকালীন সরকারকেও জাতির কাছে তিনি যে কমিটমেন্ট দিয়েছেন যে তিনি নিরপেক্ষ থাকবেন, তাকে সোজা হয়ে থাকতে হবে, তার শির দাঁড়াটা সোজা রাখতে হবে, নিরপেক্ষ করতে হবে, কোনো দিকে ঝুঁকলে হবে না। মাঝখানে কিন্তু আপনি জাতির মধ্যে সংশয় তৈরি করেছেন। আপনি বুঝে করুন আর না বুঝে করুন, কারণ তারা মিসগাইড হয়ে করুন, আপনার পরে এখনো আমরা আস্থা রাখতে চাই আগামী নির্বাচন নিরপেক্ষ হবে। তা না হলে আপনার হাতের এই নির্বাচন যদি ব্যর্থ হয়ে পড়ে, নিরপেক্ষ না হয়, তাহলে এই জাতির সামনে একটা মহা দুর্যোগ অপেক্ষা। শুধু কথায় বা আলোচনায় নয়, মানসিকতার পরিবর্তন ছাড়া কোনো সংস্কারই সম্ভব নয়।
এমনটি মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হবে। অন্যদিকে বিএনপি নেতা AZM জাহিদ হোসেন বলেন, ভোটের মাধ্যমে জনগণের অধিকার ফেরাতে চায় বিএনপি। রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই আলোচনায় অংশ নেন বিএনপি নেতারা। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, লন্ডন বৈঠকের মধ্য দিয়ে দেশে অনেক বিশৃঙ্খলা কমে গেছে। এখন ভোটের মাধ্যমে জনগণের অধিকার ফেরাতে চায় বিএনপি। জাতিকে ঐক্যবদ্ধ করা যাবে, আর একটি ঐক্যবদ্ধ জাতি যদি হয় তাহলে সামনের দিকে আগাবে। যার ফলশ্রুতিতেই ওই আপনার ফরেন পলিসিতে বলেন জাপানকে হারাই দিয়ে আপনারা জিতে গেছেন জিয়াউর রহমান স্যার, কারণ আপনি ঐক্যবদ্ধ জাতি পেয়েছিলেন। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 21তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসেন বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ। এ সময় মির্জা ফখরুল বলেন, শুধু কথায় বা আলোচনার মাধ্যমে সংস্কার সম্ভব নয়, সবার আগে দরকার মানসিকতার পরিবর্তন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। কথায় বা সংস্কার আপনার আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে বিশাল কাজ সম্ভব হয় না। সবার আগে যেটা দরকার হয় মানুষের মন ও মননশীলতা পরিবর্তন। এনসিপি সহ 5ই আগস্টের পর জন্ম নেওয়া সকল দলকে বিএনপি স্বাগত জানায় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি করা না হলে ফ্যাসিবাদ প্রথা আবারও চালু হবে, এমন আশঙ্কা জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদারের। শনিবার নাগরিক কোয়ালিশন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এনসিপি বলছে, শুধু পিআর পদ্ধতি হলেই হবে না, উচ্চকক্ষে যাদের সদস্য করা হবে নির্বাচনের আগে তাদের তালিকা প্রকাশ করতে হবে দলগুলোকে। ভোটের অনুপাতে আসন বণ্টনে উচ্চকক্ষে ছোট দলগুলোর উপস্থিতি বাড়বে। সংস্কার ইস্যুতে চলছে ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ, যেখানে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ দলগুলোর। এরই মধ্যে জাতীয় সংসদে উচ্চকক্ষের আসন নিয়েই এই আলোচনা। বিভিন্ন রাজনৈতিক দল উপস্থিত থাকলেও ছিল না বিএনপি জামাত। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা ক্যাপচার্ড হতে দেখেছি। মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক কোয়ালিশন আয়োজিত এই আলোচনায় অংশ নেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। অংশ নেন এনসিপি, এবি পার্টি, ইসলামিক আন্দোলন সহ বিভিন্ন ডান ও বাম দলের নেতারা। প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতাটা একটু কমিয়ে নিয়ে আসা। দলগুলো বলছে, নির্বাচনের আগে উচ্চকক্ষের প্রস্তাবিত সদস্য তালিকা দিতে হবে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় উচ্চকক্ষকে কাজে লাগাতে হবে বলেও মনে করছে সব দল। আমরা পরিষ্কার করে মনে করি, যদি পিআর না হয় তাহলে আপার হাউস একটা শোভাবর্ধনকারী প্রতিষ্ঠান ছাড়া কিছুই না। পিআর ইন্ট্রোডিউস করার ভেতর দিয়ে আমাদের মতো ছোট ছোট পার্টিগুলিকে মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে তাকে উৎসাহিত করতে হবে, এই জন্য যাতে সে মনে করে যে তার ভোট পৌঁছে যায় না, তার ভোট কাজে লাগে এবং সেই লোকটা কথা বলতে পারে। কিছু প্রপোজালের ক্ষেত্রে ওনাদের কাছ থেকে আমি একটা সুর পাই যে এটাকে বিএনপি এগ্রি করবে। দুর্ভাগ্যবশত যখন আলোচনায় যাচ্ছি তখন মনে করছে কেউ কেউ যে আমাদের ক্ষমতা তো হ্রাস হয়ে যাচ্ছে, কারণ ওই যে বললাম ওনারা অ্যাবসেন্ট মাইন্ডেড নিজেদেরকে ক্ষমতাসীন দল হিসেবে ভাবছেন। জনগণের চাহিদার আলোকে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারি, সেইভাবে সবাই চিন্তা করবেন। এ সময় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, পিআর উচ্চকক্ষ ভোটের অনুপাত অনুযায়ী হলে জনমতের প্রতিফলন করতে পারে। আসন সংখ্যার ভিত্তিতে হয় তাহলে এটা পুরোপুরি পণ্ডশ্রম। এটা ওই যে উচ্চকক্ষটা হবে নিম্নকক্ষেরই রেপ্লিকা। রাজনৈতিক দলদের যদি মনে করিয়ে দিতে পারি যে তোমরা কিন্তু এক নায়িকতা করে পার পাবে না, জনগণের সেই জায়গা রয়েছে প্রশ্ন করার, তাহলে আমরা এক সময় সার্থক হব। সংবিধান সংশোধনের ক্ষেত্রে দুই কক্ষের অনুমোদন লাগবে। উচ্চকক্ষের মূল দায়িত্ব নিম্নকক্ষের সঙ্গে একটি তদারকিমূলক সম্পর্ক তৈরি করা, যা বাস্তবায়নে সকল রাজনৈতিক দলকে একমত হতে হবে বলেও মনে করছেন আলোচকরা। উচ্চকক্ষ কি ডাম্পিং গ্রাউন্ড হতে যাচ্ছে? নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে দলটির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি, এমনটি মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে বিবিসি নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
শনিবার সেই সাক্ষাৎকারটি প্রচার করে বিবিসি। বলেন, শেখ হাসিনার ভারতে থাকা বাংলাদেশের জন্য সমস্যা নয়, কিন্তু তার কথা বলা নিয়ে অবশ্যই ভারতের কিছু করা উচিত। যুক্তরাজ্য সফরের সময় লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নেয় বিবিসি। সেখানে রাজনীতি, সংস্কার, নির্বাচন ও রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। শনিবার সাক্ষাৎকারটির গুরুত্বপূর্ণ অংশ প্রকাশ করেছে বিবিসি বাংলা। সাক্ষাৎকার গ্রহণ করেন সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন। সাংবাদিকের প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যার মধ্যে নির্বাচনও পড়ে। দলটি নির্বাচনে থাকবে কিনা সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এটি সম্পূর্ণ তাদের এখতিয়ার। Inclusiveness doesn't mean a particular party. Inclusiveness means participation of all people. So as long as all people are participating, it's inclusive. Clear. Awami League is not banned. Activities of Awami League has which would include an election. And temporarily. Whether the election will be included or not, it depends on the election commission to decide. 5 আগস্ট পালিয়ে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। তাকে ফেরত চান কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, এরই মধ্যে বিচার শুরু হয়ে গেছে। Trial has already begun. So the trial is active, it's going on. And it will go to the legal process, looking for her to come back to face the trial and so on, use the international system, how to get the accused person back to your country and so on. So these are again a legal procedure. রোহিঙ্গা সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র সমাধান। 22 মিনিটের সাক্ষাৎকারে টিউলিপ সিদ্দিকের অভিযোগ, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না পাওয়া এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে নেওয়ার বিষয়েও নানা প্রশ্নের উত্তর দেন তিনি। In a court matter, court will decide that there are enough materials are available to pursue the case or cancel. সবশেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজ কাজে ফিরে যাওয়ার অঙ্গীকারও করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুবায়ের রাজিন, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের ভূমিকাই মুখ্য, এমনটি মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। জানান, নির্বাচনের তফসিল যথাসময়ে ঘোষণা করা হবে। নির্বাচন, যে নির্বাচনকে ঘিরে সরকারের আগ্রহ আর নির্বাচন কমিশনের প্রস্তুতি, এই দুই বিষয় নিয়েই সারা দেশে চলছে আলোচনা। ইসি বলছে সরকারের সঙ্গে তাদের প্রয়োজনীয় যোগাযোগ হচ্ছে। শনিবার আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বলেন, জাতীয় ভোট নিয়ে ধাপে ধাপে এগোচ্ছে ইসি, তবে সব কাজে লাগবে সরকারের সহযোগিতা। যতই আপনি স্বাধীন বলুন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে, এটা ছাড়া তো সম্ভব না। সিসি জানান, যথাসময়ে ঘোষণা করা হবে ভোটের তারিখ। ইলেকশনের ব্যাপারে যদি তারিখের ব্যাপারে যদি বলতে চান, যদি ডেটের ব্যাপারে, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে শিডিউল ঘোষণা করবো, তখন জানতে পারবেন। সিসি আরও জানান, সংস্কার কমিশন সহ সরকারের সব কাজের সাথে ইসি সম্পৃক্ত রয়েছে। গত 15 জুন জানিয়েছিলেন সরকার নির্ধারিত তারিখেই নির্বাচন করতে প্রস্তুত কমিশন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবছর তৃতীয়বারের মতো চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে চীনের ক্ষমতাসীন দলের এই আমন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে বাংলাদেশের জন্য ভারতের বিকল্প হয়ে উঠতে পারে চীন। তাই বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সফর খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এই নিয়ে একটি রিপোর্ট করেছেন ফজলে রাব্বি সৌরভ। বাংলাদেশের উন্নয়ন সহযোগী চীন সরকার এরই মধ্যে চীনের কাছ থেকে তিস্তা প্রকল্প ও উচ্চশিক্ষায় ইতিবাচক সাড়া পেয়েছে। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রেও রয়েছে চীনের উল্লেখযোগ্য সহযোগিতা। আর ভূ রাজনৈতিক দিক থেকেও চীন বাংলাদেশ সম্পর্ক বিশেষ গুরুত্ব বহন করে। সেই চীনে চলতি বছরে তৃতীয়বারের মতো সফর করতে যাচ্ছে বিএনপি। চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির আমন্ত্রণেই এই সফর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে রোববার এই সফর শুরু করছে দলটির 9 সদস্যের প্রতিনিধি দল।
বিএনপি নেতারা বলছেন, রাজনৈতিক সুসম্পর্ক গড়ে তুলে চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পৃক্ততাকে আরও সুদৃঢ় করতেই এই সফর। গুরুত্ব পাবে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। তারা অনেক সময় তাদের বাণিজ্যিক রিলেশনগুলোকে আরও গতিশীল করার জন্য এই সফরগুলো করিয়ে থাকে এবং পলিটিক্যাল একটা বন্ডিং সৃষ্টির মধ্য দিয়ে তারা এটা করে। চীনা সরকার এবং চাইনিজ কমিউনিস্ট পার্টি মনে করে বাংলাদেশে ভবিষ্যৎ গণতান্ত্রিকভাবে নির্বাচন হলে কোন দল সরকার গঠন করার সম্ভাবনা আছে সেটা তারা বুঝে। তো সেই জন্য তারা গুরুত্ব দিয়ে ইদানিং আমাদের সাথে আরও বেশি সম্পর্ক বৃদ্ধি করার জন্য চেষ্টা করছে। এটাকে আমরা পজিটিভলি দেখি, কারণ চীন সরকারের সাথে আমাদের বাণিজ্যিক লেনদেন অনেক বেশি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, এই সফর হতে পারে চীন বাংলাদেশ সুসম্পর্কের সোপান। চীন তো কোনো সময় কোনো দেশের আভ্যন্তরিক ব্যাপারে নাক গলায় না, কাকে ক্ষমতায় আনবো কাকে না আনবো, তারা যে ক্ষমতা আসে তার সঙ্গেই কাজ করে। তবে চীন বাংলাদেশে একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিয়ান আধিপত্য বিরুদ্ধের একটা জনমত আছে না, তো সেইটার জন্য তারা মনে করে যে চীন একটা আমাদের একটা অল্টারনেটিভ, মানে দাবা খেলার মধ্যে যেরকম মানুষ চেকস অ্যান্ড ব্যালেন্স করে, চীন এটা। চলতি বছরের ফেব্রুয়ারি ও মে মাসে আরও 2 বার চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করে বিএনপি। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি আরও খবর নিয়ে, সাথেই থাকবেন। নিউজ 24 সংবাদে আবারও স্বাগত। দর্শক, সংবাদের এই পর্যায়ে ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে নাস্তানাবুদ ইসরায়েল। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রকেও এবার সতর্ক করেছেন তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ইস্পাহানে পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে পরমাণু কেন্দ্র ধ্বংস করার ক্ষমতা ইসরায়েলের নেই, এমন দাবি খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যদিও লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন নেতানিয়াহু। একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের শব্দে কাঁপছে রাতের আকাশ। শনিবার স্থানীয় সময় ভোরে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে হামলা চালায় ইরান। এ সময় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্তের খবর পাওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, ইরানের হামলা প্রতিহত করতে ফুরিয়ে আসছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। এদিকে শনিবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বোমা বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। ব্যাপক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইস্পাহান পারমাণবিক স্থাপনার আশপাশের এলাকা। এতে পারমাণবিক স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি আইডিএফ-এর। ইরানে মাটির গভীরে থাকা পরমাণু কেন্দ্রকে ধ্বংস করার ক্ষমতা ইসরায়েলের নেই, এমন দাবি করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি যোগ করেন, ইসরায়েল যেহেতু জয়ের পথে রয়েছে, তাই তাদের হামলা বন্ধ করতে বলা সহজ নয়। এদিকে ইরান পরমাণু অস্ত্র চায় না, এ বিষয়ে বরাবরই ইসরায়েলকে অবহিত করেছে রাশিয়া, এমনই দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে প্রথম দিন থেকেই ইরানের ইসরায়েলের হামলায় মার্কিন সম্পৃক্ততা রয়েছে, এমনটাই দাবি করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। সেই সাথে মোসাদের গুপ্তচরদের ধরতে ব্যাপক অভিযান চালিয়ে ইরানের বিভিন্ন অঞ্চল থেকে 54 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আফরিন মৌ, নিউজ 24। আবারও দেশের প্রসঙ্গ। অবশেষে 20 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে। বেশ কয়েকজন শিক্ষার্থী এই ঘটনায় আহত হন। অবরোধের কারণে সীমাহীন দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের 20 শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় নতুন বাজার এলাকায় রাস্তা অবরোধ করলে তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। জনগণের কষ্ট দিয়ে তো আন্দোলনের আমরা মানি না। আমরা যারা অফিসগামী যাত্রী আছি তাদের আমাদের খুবই ভোগান্তি হয়। পুলিশ বারবার বুঝিয়েও শিক্ষার্থীদের রাস্তা থেকে সরাতে ব্যর্থ হয়।
এরপরে বল প্রয়োগে যায় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠি পেটায় আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। আমাদের যে বয়স তুলে নিতে হবে, অবিলম্বে বিনা শর্তে তুলে নিতে হবে। কেউ যদি প্রোফাইল লাল করতো বা একটা ফেসবুক পেজ দিত, তাকে ডিবিএসে ধরে নিয়ে যেত, পুলিশে ধরে নিয়ে যেত। এইরকম করে ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ফেসবুকে কবিতা লিখলে বা একটা পোস্ট দিলে তাকে আপনার নোটিশের মধ্যে ওই জিনিসটা উল্লেখ করে দিত। 10 মিনিটের ব্যবধানে আবারও রাস্তায় ফেরেন শিক্ষার্থীরা। পুলিশের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ ঝাড়েন তারা। অন্যান্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন বিক্ষোভে। বিকাল 5টার দিকে দাবি পূরণের আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবি আদায়ে আমরা শিক্ষার্থীদের পাশে থাকতে চাই এবং শিক্ষার্থীদের যে দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দায়িত্বশীলের জায়গা থেকে তারা সমাধান করবে এবং তাদেরকে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তারা ইউনিভার্সিটিতে তাদের পাঠদানের সুযোগ করে দিবে। আমরা যারা বহিষ্কৃত আছি এরা সবাই আমার অনশনে আমরা বসতে যাচ্ছি আগামীকাল 10টা এবং 11টার মাঝে, এবং সাথে সাথে সারা বাংলাদেশের সব জায়গায় কালকে বাংলা ব্লকেট পালিত হবে এবং সারা প্রাইভেট ইউনিভার্সিটির সবাই রাস্তায় নামবে। পরে রাত 8টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা করেন 20 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আরও একটা বিরতির সময় হলো, সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার অর্থ বাণিজ্য সংবাদ। 2021 সালের পর গেল বছর বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা হয়েছে সুইস ব্যাংকগুলোতে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ প্রতিবেদন অনুযায়ী 2023 সালের তুলনায় দেশে গণ অভ্যুত্থানের বছর 2024-এ বাংলাদেশিদের জমার পরিমাণ বেড়েছে 33%। বিশেষজ্ঞরা বলছেন, দেশ থেকে টাকা পাচার ঠেকাতে সরকারের কঠোর নজরদারির পাশাপাশি প্রয়োজন সংশ্লিষ্ট রাষ্ট্রের সাথে চুক্তি। এক সময় সারা বিশ্বের অর্থ জমাদানে বিশ্বস্ত হিসেবে নাম ডাকছিল সুইজারল্যান্ডের ব্যাংকগুলো। দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে আমানতের তথ্য না জানানোয় ধারণা করা হয় বিভিন্ন দেশের অবৈধ অর্থ জমা হতো সেখানে। তবে গেল কয়েক বছরে আন্তর্জাতিক নানা চুক্তির কারণে এখন সুইজারল্যান্ড বিভিন্ন দেশের সরকারের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করে। সুইস ন্যাশনাল ব্যাংকের 2024 সালের প্রতিবেদনে দেখা গেছে, দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ এক বছরের ব্যবধানে বেড়েছে 3246 গুণ। যেখানে 2023 সালে বাংলাদেশিদের জমা ছিল মাত্র 264 কোটি টাকা, সেখানে গণ অভ্যুত্থানের বছর 2024-এ জমার পরিমাণ ছাড়িয়েছে 8,500 কোটি টাকা। সুইস ব্যাংকগুলোতে এ যাবৎ বাংলাদেশিদের সবচেয়ে বেশি অর্থ জমা পড়ে 2021 সালে প্রায় 13,000 কোটি টাকা। 80% টাকা পাচার হয় বাণিজ্যের আড়ালে। বাণিজ্যের আড়ালে যে টাকা পাচারটা, সেই টাকা পাচারটা কিন্তু সবসময় চলমান থাকে। এটাকে কিন্তু আপনি শূন্য করতে পারবেন না, এটা কিন্তু চলমান থাকবে, এটাকে মিনিমাইজেশন করতে পারবেন। 2023 সালে খুব সম্ভবত এই অর্থগুলো হয়তো মানে বড় একটা অংশ হয়তো নির্বাচনের কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে, যেগুলো আবার হয়তো 24 সালে নতুন করে ফেরত নিয়ে যাওয়া হতে পারে। উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের সাথে চুক্তি ছাড়া অর্থ পাচার ঠেকানো ও ফেরত আনা সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। জুলাই আগস্টের পরে এই অল্প সময়ের ভিতরে কিন্তু ব্যাংকগুলোকে নতুন করে মানে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা সেটা সম্ভব হয়নি। এই সময়ের ভিতরে হয়তো অনেকেই অর্থ নিয়ে গেছেন। দ্বিপক্ষীয় আইনগত সহযোগিতা চুক্তি যদি সুইজারল্যান্ডের সাথে করা সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই আমানত যেগুলো আসলে অবৈধ উপায়ে গেছে বা অর্থ পাচার হয়েছে সেগুলা ফেরত নিয়ে আসা সম্ভব। বাণিজ্যের আড়ালে টাকা পাচার এটা তো টেকনিক্যাল ইস্যু। এই টেকনিক্যাল ইস্যু মিনিমাইজ করা এত সহজ কাজ না, এটা একদিনের কাজ না, এটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টও দরকার এবং সেন্ট্রাল ব্যাংকের তো মনিটরিং থাকতেই হবে। বিশেষজ্ঞদের ধারণা, অর্থ পাচারের অনেক গন্তব্যই সরকারের এখনো অজানা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দর্শক, ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।